আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বিএনপি সরকারের মধুচন্দ্রিমা বা হানিমুন পিরিয়ড এটি শেষ হয়ে গেছে, অর্থাৎ ৬ মাস চলে গেছে। এ সময়ের মধ্যে বিএনপি সরকারের সফলতা আপনি কতটুকু দেখলেন? কিংবা সরকার নিজেদেরকে কতটুকু সফল বা ব্যর্থ মনে করল? অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে সরকারের যে অহমিকা, সরকারের আত্মতুষ্টি এবং নিজেদের সফলতার ব্যাপারে তাদের যে উন্নাসিকতা, এটি অতীতের যেকোনো সময়ের যেকোনো সরকারের চাইতে অনেক, অনেক বেশি। সরকার ঠিক বুঝতে পারছে না হোয়াট ইজ গোয়িং অন? বাংলাদেশে আসলে কি হচ্ছে? সরকার অনুধাবন করতে পারছে না হোয়াট শুড বি গোয়িং অন? তাদের আসলে কি করা উচিত? অতীতের সরকারগুলো যেভাবে নিজেদের গুণকীর্তন করত এবং নিজেরা দায় না নিয়ে সকল দায় অতীতের সরকারের উপর চাপাতো, বিরোধী দলের উপর চাপাতো এবং এই দেশে লুকিয়ে থাকে বিভিন্ন রকম সিন্ডিকেট যারা রয়েছে তাদের উপর চাপাতো। ঠিক একই কায়দায় বর্তমান সরকার অতীতের যে সকল রেকর্ড ছিল সেই রেকর্ডগুলোকে ত্রিমাত্রিক ওয়েতে আরও বড়সড় করে তারা নিজেদেরকে সাধ্য তেঁতুলের বেশি, নিজেদেরকে সফলতার এবং সততার বিমূর্ত প্রতীক। আর বর্তমান জমানার যত দুর্ভোগ দুর্দশা, যত কিছু কুফল, তার সব কিছুই হয় ইউনূস সরকারের, হয় শেখ হাসিনা সরকারের, অথবা ভারতের, অথবা ভূত প্রেত যাকে বলে রাক্ষস খোকসের কারণে হচ্ছে, এরকম একটা ভাবসাব তাদের মধ্যে চলে এসেছে। এর কারণটা কি? এই বিষয়গুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। প্রথমত আমার মতামত বলে নিই। আমার দৃষ্টিতে এই সরকারের ন্যূনতম সফলতা উল্লেখ করার মতো সফলতা নেই। এটা হলো নির্মম বাস্তবতা। এমনকি শেখ হাসিনা সরকার তো দূরের কথা, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে ধারাবাহিকতা ছিল, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অসংখ্য মন্দ কাজের মধ্যে যে সকল ভালো কর্ম ছিল, সেই কর্মগুলো কিন্তু এখন দেখা যাচ্ছে না। শেখ হাসিনার জামানাতে মানুষের একটা বিশ্বাস ছিল, ইউনূসের জামানাতেও মানুষের একটা বিশ্বাস ছিল। কিন্তু বর্তমান জামানাতে গত ৬ মাসে কোনো মানুষের মধ্যে বিশ্বাস এবং আস্থা, এ দুটো বিষয় লক্ষ্য করা যাচ্ছে না। সরকার প্রথম দিন থেকে তারা যে কাজকর্মগুলো করছে সব কিছুই ম্যাজিক্যাল। ফ্যামিলি কার্ড, ডিজেল কার্ড, ফুয়েল কার্ড, বিধবা কার্ড, মানে অসংখ্য প্রায় ৩০-৩৫টি বিভিন্ন প্রকৃতির কার্ড দিয়ে সারা বাংলাদেশ ভরিয়ে ফেলা হবে, এই ধরনের একটি জাদুকরী পরিকল্পনা আমাদের সামনে তুলে ধরা হলো। দ্বিতীয় যে বিষয়টি, সেটা হলো খাল কাটতে হবে, গাছ লাগাতে হবে। এখন এই যুগে কোদাল দিয়ে খাল কাটতে হবে, গাছ লাগাতে হবে এবং এজন্য কত টাকা খরচ হয়েছে তার কোনো ইয়াত্তা নেই। কিন্তু বিনিময়ে কয়টি খাল দিয়ে কি পরিমাণ মাছ আসছে, কি পরিমাণ কুমির এসছে, কি পরিমাণ পানি আসছে, তার কোনো পরিসংখ্যান নেই, কিন্তু যা হবার তা হয়ে গেছে। অর্থনীতির চরম সংকট, সবচেয়ে বেশি সংকট নগদ অর্থের। স্থানীয় বিনিয়োগ নেই বললেই চলে। এমনকি এস্টাবলিশড কোম্পানিগুলো যে বিএমআরই করে, বড় বড় হাতে গোনা, যেমন ধরুন বাংলাদেশের টপ 100 কোম্পানি, তো তারা যে বিএমআরই করে, অর্থাৎ তাদের প্রতিষ্ঠানগুলোকে আধুনিকরণ করে, পুরনো মেশিনগুলো পাল্টে নতুন মেশিন নেয়, অনেকে ইউনিটগুলো বৃদ্ধি করে, এটা গত ২ বছরে ক্রমাগতভাবে কমেছে। অধিকাংশ সাম্প্রতিক যে গ্যাস সংকট, সেই গ্যাস সংকটের কারণে অনেকগুলো বড় বড় শিল্প প্রতিষ্ঠান, তাদের উৎপাদন ব্যাহত হচ্ছে, অনেকে বন্ধ করে রেখেছে। ফলে নিত্য ব্যবহার্য জিনিসপত্র, কনজিউমার প্রোডাক্ট থেকে শুরু করে অন্যান্য যে সকল প্রোডাক্ট, এগুলোর সংকট বাজারে দেখা দিয়েছে। ঠিক সেই অবস্থাতে সরকার কতগুলো পরিবর্তন আনতে চাচ্ছে। ১ নম্বরে হলো যে মন্ত্রিপরিষদে
বেশ কিছু রদবদল হওয়ার কথা শোনা যাচ্ছে। এর মধ্যে এলজিআরডি মিনিস্টার রূপে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের নিয়োগ শোনা যাচ্ছে চূড়ান্ত। আর স্বরাষ্ট্রমন্ত্রী পদে যে পানি সম্পদ মন্ত্রী আছেন শহীদুদ্দিন চৌধুরী আনি, তাকে নিয়োগ দেওয়া হচ্ছে। বেশ কিছু মন্ত্রণালয় হয়তো রিশাফেল করা হবে। গুঞ্জন উঠেছে মন্ত্রিপরিষদকে আরও বড় করা হবে এবং যে সকল রাজনৈতিক সহযোদ্ধা বিভিন্ন সময় বিএনপিকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে, তাদেরকে হয়তো মন্ত্রিপরিষদে ইনক্লুড করা হবে। যেভাবে নুরু, জুনায়েদ সাকি, ববি হাজ্জাজ তাদেরকে ইনক্লুড করা হয়েছে, রাশেদকে ইনক্লুড করা হয়েছে, একইভাবে মাহমুদুর রহমান মান্না, তারপর মাহমুদুর রহমান মান্নার পরে সাইফুল হক, সেই বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, যে ওয়ার্কার্স পার্টি রাশেদ খান মেননের দল থেকে বের হয়ে এসে বিএনপির সাপোর্টে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তৈরি করেছিল, সেই ভদ্রলোককে নমিনেশন দেওয়া হয়েছিল, পাশ করেননি তিনি। এখন তাকে যে কোনো মূল্যে সেই মন্ত্রিপরিষদে নেওয়ার কথা চিন্তাভাবনা করা হচ্ছে। তো রাশেদ খান মেননের যে কন্টেম্পোরারি সাইফুল হক এবং মাহমুদুর রহমান মান্না নাগরিক অধিকার, তো তাকে তো মোরাল্লেস আমরা সবাই চিনি। এই দুজনকে মন্ত্রিপরিষদে ইনক্লুড করার পাশাপাশি সে যে আসম আব্দুর রবের যে জাসদ, তো সেক্ষেত্রে জাসদের আসম আব্দুর রবের স্ত্রী অথবা তার দলের কোনো নেতাকে মন্ত্রিপরিষদে ইনক্লুড করা সহ তারেক রহমান সাহেবের ঘনিষ্ঠ জন হিসেবে যারা বিবেচিত, তাদের কয়েকজনকে যে কোনোভাবে মন্ত্রিপরিষদে নেওয়া বা বাইরে থেকে বুদ্ধিজীবী, সাংবাদিক এদেরকে মন্ত্রিপরিষদে নিয়ে মন্ত্রিপরিষদের কলেবর আরও বৃদ্ধি করার জন্য নানা রকম কথাবার্তা হচ্ছে। এতে করে সরকারি ব্যয় বাড়বে, কিন্তু কাজের যে গতি, সেই কাজের গতি বাড়ার কোনো সম্ভাবনা নেই। এর কারণ হলো যে যাদেরকে নেওয়া হচ্ছে তারা একটা সরকারি গাড়ি পাবেন, মন্ত্রীদের একটা বাড়ি পাবেন, মাসে কিছু ভাতা পাবেন, কিন্তু কোনো একটা মন্ত্রণালয় পরিচালনা করে তারা সফলতা দেখাবেন, তার ন্যূনতম নজির এই মন্ত্রিপরিষদের একজনের পরিবারে নেই, একজনের ব্যক্তিগত জীবনে নেই, একজনের পারিবারিক জীবনে নেই, কিংবা প্রাতিষ্ঠানিক জীবনে নেই। যে মানুষ নিজে সফল নন, যেমন ধরুন মন্ত্রী হিসেবে সাইফুর রহমান সাহেব খুব ভালো করেছিলেন। এর কারণ হলো তিনি অন্যতম একজন শ্রেষ্ঠ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ছিলেন এবং তার কর্মজীবন ছিল সফল। আমি জাস্ট সাইফুর রহমান সাহেবের উদাহরণ দিলাম। এইভাবে অতীতে যারাই খুব ভালো মন্ত্রী ছিলেন, ভীষণ রকম ভালো মন্ত্রী ছিলেন, যেমন এম কে আনোয়ার সাহেব খুব ভালো মন্ত্রী ছিলেন। তারপর জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ সাহেব খুব ভালো মন্ত্রী ছিলেন। আনিসুল ইসলাম মাহমুদ ভালো মন্ত্রী ছিলেন। মোর্শেদ খান সাহেব ভালো মন্ত্রী ছিলেন। এরকম অনেক, রিয়াজুর রহমান সাহেব ভালো মন্ত্রী ছিলেন। শমশের মুবিন চৌধুরী ভালো রাষ্ট্রদূত ছিলেন। তো তারা সবাই ব্যক্তিগত জীবনে, ছাত্র জীবনে, কর্মজীবনে, সামাজিক জীবনে অসাধারণ সফল ছিলেন। এখন এই বর্তমান মন্ত্রিসভায় আপনি কয়জনকে জানেন, কয়জনকে চিনেন যাদের ব্যক্তিগত জীবনের সাহসিকতা, সফলতা, সার্থকতা, সুনাম, সুখ্যাতি এই বিষয়গুলো এতটা রিমার্কেবল যে এই মানুষগুলো রাষ্ট্রীয় পদপদবিতে বসে একটি রাষ্ট্রের একটি মন্ত্রণালয়কে সুন্দরভাবে চালাতে পারবেন, তার একটা ট্র্যাক রেকর্ড আপনি দেখান। যাকে মানুষের কাছে হাত পেতে টাকা নিতে হয়েছে, যাকে নিজের ঘর ছেড়ে অন্যের ঘরে দিনের পর দিন পালিয়ে থাকতে হয়েছে, যাকে নানা রকম মানবিক দুর্বলতা, চারিত্রিক দুর্বলতা, ভ্রষ্টতা, নিকৃষ্টতা, দুর্নীতি, অনিয়ম, অনাচার, অবিচার, ব্যভিচার, প্রায় সব কিছু তার মানবিক যে গুণাবলী, সমস্ত গুণাবলীকে ছাপিয়ে গেছে। প্রত্যেকটা মানুষের মধ্যে মানবিক দুর্বলতা রয়েছে। আপনি 10টা মিথ্যা কথা বলেন, কিন্তু 90টা সত্য কথা বলেন। আপনি 10টা মন্দ কাজ করেন, কিন্তু 100টা আপনি ভালো কাজ করেন। আপনি 10টা ব্যর্থ হয়েছেন, কিন্তু আপনি 20টি সফল হয়েছেন। সেই দিক থেকে আপনি অতীতে
যে সকল সরকার ছিলেন সে সকল সরকারে যারা সফল মন্ত্রী ছিলেন, সে সকল সফল মন্ত্রীদের একটা আউটস্ট্যান্ডিং সাকসেস রেকর্ড ছিল। ইনক্লুডিং যারা প্রধানমন্ত্রী হয়েছিলেন তাদেরও, ইনক্লুডিং যারা রাষ্ট্রপতি হয়েছিলেন তাদের সকলেরই সাকসেস রেট ভালো ছিল। কিন্তু যারা ব্যর্থ হয়েছেন দেখবেন যে তারা সবাই একই রোগে আক্রান্ত ছিলেন। সেটা বঙ্গবন্ধুর ব্যর্থ লোকজন, মোশতাকের ব্যর্থ লোকজন, এরশাদের ব্যর্থ লোকজন, সব ব্যর্থতারই মানে যারা অঙ্কের ফলাফল সঠিক করে তাদের উত্তর এক হয়। ফলে পৃথিবীর সকল সফল মানুষ, সার্থক মানুষ, বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, অনুকরণীয় মানুষ অলমোস্ট সেম। যেভাবে বিল ক্লিন্টন সফল হয়েছেন, একেবারে হুবহু একইভাবে মাহাথির মোহাম্মদ সফল হয়েছেন। যেভাবে মাহাথির মোহাম্মদ সফল হয়েছেন ওভাবেই দেং জিয়াওপিং সফল হয়েছেন। দেং জিয়াওপিং যেভাবে সফল হয়েছেন একইভাবে সিঙ্গাপুরের লি কুয়ান সফল হয়েছেন। লি কুয়ান যেভাবে সফল হয়েছেন একইভাবে গামাল আবদেল নাসের সফল হয়েছেন। আর যদি আপনি ব্যর্থতার কথা ধরেন তাহলে পৃথিবীর হাজার হাজার ব্যর্থ মানুষ, অত্যাচারী মানুষ, পরাজিত মানুষ, উচ্ছেদকৃত মানুষ, নিন্দিত মানুষ সবগুলো সেম ক্যারেক্টারিস্টিক্স, সেম পরিণতি, সেম কর্ম, সেম লেখাপড়া, সেম জিনিস। তার প্রেক্ষিতে আপনি এখন বর্তমান জমানাতে যারা মন্ত্রী আছেন, যারা এমপি হয়েছেন তাদের মধ্যে এই রাষ্ট্রে পরিবর্তন করার জন্য, এই রাষ্ট্রকে সুপথে পরিচালনা করার জন্য আপনি কয়জনকে দেখতে পাচ্ছেন? যে লোক নিজেই সকাল বিকাল অন্ধকারের মধ্যে পড়ে যায়, যেই লোক নিজের প্রতি যার ন্যূনতম সংযম বোধ নেই, যেই লোক তার নিজের যে পঞ্চ ইন্দ্রিয়, সেই পঞ্চ ইন্দ্রিয়র ওপর যার ন্যূনতম নিয়ন্ত্রণ নেই, সে মানুষ মন্ত্রণালয়ের একটি বড় চেয়ারে বসলে চুরি করবে, চামারি করবে, গুন্ডামি করবে, বদমাইশি করবে, রাষ্ট্রীয় অর্থ লোপাট করবে, জনগণের আমানত খেয়ানত করবে। এটাই স্বাভাবিক, এর বাইরে অন্য কোনো কিছু হবে না। যে ঘটনা মগধের রাজা বিম্বিসার কিংবা বিম্বিসারের পুত্র সেই অজাত শত্রুর ক্ষেত্রে ঘটেছে, ঠিক একই ঘটনা আইভান দ্য টেরিবলের জীবনে ঘটেছে। যে ঘটনা বিম্বিসারের জীবনে ঘটেছে সেই একই ঘটনা সেই যে কমোডাস, কুখ্যাত রোমান সম্রাট কমোডাস এবং মার্কাস অর্লিয়াসের ক্ষেত্রে ঘটেছে। কমোডাসের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, রোমান সম্রাট নিরো এবং তার মা অ্যাগ্রিপ্পিনা তাদের ক্ষেত্রে সেম ঘটনা ঘটেছে। কুসন্তান কখনো পিতামাতার নাম নেয় না, আর সুসন্তান সবসময় উঠতে বসতে পিতার নাম, মাতার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে অশ্রুসিক্ত হয়ে যায়। এটাই দুনিয়ার নিয়ম। তো সেই থেকে যেটা হচ্ছে যে আমাদের দেশে এখন যারা সরকার পরিচালনা করছে তারা যা কিছুই করছেন এটার একটা পরিণতি